Hello, welcome you all in K Learning Campus. Okay, so I am Dr. Samil Islam. তো আজকে আমি তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট টপিক যেটা আছে, চ্যাপ্টার যেটা ফার্স্ট, যেটা হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, তো সেই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। তো এইখান থেকে আমাদের, যেহেতু আমরা পড়ছি কি ইউনিটস, বা আমরা আরেকটা কথা লেখা থাকে মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, তো উই শুড নো ফার্স্ট অ্যাবাউট হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, তাহলে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি জিনিসটা কি, হ্যাঁ, সেই ব্যাপারটা আমরা আগে দেখব, এবং ফিজিক্যাল কোয়ান্টিটিকে কত ভাগে আমরা ভাগ করে নিতে পারি সেই বিষয়টাও আমরা দেখব। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি জিনিসটা কি? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে সেই সমস্ত কোয়ান্টিটি বা সেই সমস্ত জিনিস যেটা মেজার করা যাবে, যেটা মেজার করা যাবে কোনো বস্তুর, সেই সমস্ত জিনিস যেটা তুমি মাপতে পারবে, সেটাই হচ্ছে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হয়। ঠিক আছে, তাহলে এইখানে আমরা দেখো লিখেছি এক্সপ্লেন দ্যাট প্রপার্টিজ উই ক্যান মেজার। আমরা যেটা প্রপার্টি যেটা আছে উই ক্যান মেজার, আমরা যেটা মেজার করতে পারবো, যেমন হচ্ছে মাস, ভলিউম, ডেনসিটি আর কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি। বলতে যে কোনো বস্তুর ভর কতটা আছে আমরা মাপতে পারবো, কোনো বস্তুর ভলিউম কতটা আছে, আয়তন কতটা আছে আমরা মাপতে পারবো, কোনো বস্তুর দৈর্ঘ্য কতটা আছে, এটা পেনের দৈর্ঘ্য কতটা আছে আমরা মাপতে পারবো, কোনো সময় ঘড়িতে একটা টাইম যাচ্ছে এখন থেকে কিছুক্ষণ পরে কতক্ষণ হচ্ছে সেটাও আমরা মেজার করতে পারবো। তাহলে টাইমও একটা ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে পড়ে। তাহলে এমন বস্তু, সেই সমস্ত ধর্ম, যে সমস্ত ধর্মকে আমরা মাপতে পারি তাদেরকে বলা হবে ফিজিক্যাল কোয়ান্টিটি। যে সমস্ত ধর্মকে আমরা মাপতে পারি তাদেরকে বলা হবে ফিজিক্যাল কোয়ান্টিটি। আরও এক্সটেন্ডেড ওয়েতে আমরা বলতে পারি, যাদেরকে আমরা কি বলে, যে ফিজিক্সের বিভিন্ন ল ডেসক্রাইব করার জন্য ব্যবহার করি, তাদেরকে ফিজিক্যাল কোয়ান্টিটি বলে থাকি। তাহলে এইখানে আমাদের দুটো কোয়ান্টিটি, একটা হচ্ছে কোয়ালিটেটিভ প্রপার্টি আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ প্রপার্টি সম্পর্কে আমি লিখেছি। তাহলে কোয়ালিটেটিভ প্রপার্টি মানে কি? গুণগত বৈশিষ্ট্য। কোয়ালিটেটিভ মানে কি? কোয়ালিটি। কোয়ালিটি দ্যাট মিনস গুণগত। ঠিক আছে, তাহলে কোয়ালিটেটিভ প্রপার্টি কি লিখেছে? অবজারভেশনস লাইক কালার। কোনো জিনিসের কোয়ালিটি, এবার আমি বললাম যে কোনো জিনিস দেখতে কিরকম, কালো আছে, এটা এর কোয়ালিটি, ব্ল্যাক, এটা কালারের কোয়ালিটি। খেতে কেমন, স্বাদ কেমন, গন্ধ কেমন, এই ধরনের কথাবার্তা যখন হবে তখন সেটা তার গুণ। ঠিক আছে, আমি একটা স্টুডেন্টকে দাঁড় করালাম, বললাম যে ওর চরিত্র কেমন, তাহলে এটা গুণের দিকে আসে না? উচ্চতা কি গুণের মধ্যে পড়ে? তোমার একটা যে কোনো, আমার আমার চরিত্র, আমার কথাবার্তা আমার গুণের মধ্যে পড়বে। সেই জায়গাটাতে আমার উচ্চতা কতটা, হাইট কতটা, ওয়েট কতটা, এটা কি আমার গুণের মধ্যে পড়ে? গুণের মধ্যে পড়ে না। তাহলে গুণগত প্রপার্টি একটা আলাদা জিনিস হয়, একটা হয় কোয়ান্টিটেটিভ প্রপার্টি বা পরিমাপগত প্রপার্টি। ঠিক আছে, তাহলে দু ধরনের প্রপার্টি আমরা পড়বো, একটা হচ্ছে কোয়ালিটেটিভ প্রপার্টি আর অপরটা হচ্ছে কোয়ান্টিটেটিভ প্রপার্টি। কোয়ালিটেটিভ যে সমস্ত প্রপার্টি হচ্ছে গুণগত প্রপার্টি। ঠিক আছে, এবং কোয়ান্টিটেটিভ হচ্ছে যাকে আমরা মেজার করতে পারি, যেমন হচ্ছে মাস, আমার উচ্চতা মেজার করা সম্ভব, আমার ওজন মেজার করা সম্ভব, এই ঘড়িতে টাইম কত হচ্ছে মেজার করা পসিবল আছে, তাই তো? আমার চরিত্র কেমন, এটা আমার গুণ, এটাকে মাপা যাবে? মাপা যাবে? যাবে না। আমার মন ভালো আছে, মন ভালো নাই, এগুলো কোয়ালিটেটিভ জিনিস, মাপা যাবে? মাপা যাবে না। তো যে সমস্ত জিনিস মাপতে পারবো তাদেরকে বলা হবে কি? মাপতে পারবো তাদেরকে বলা হবে ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, আচ্ছা, যেমন আমরা বলছি ইফ এ লেন্থ অফ অ্যান অবজেক্ট ইজ 5 মিটার। কি বললাম? একটা জিনিসের, বা একটা, আমি বললাম যে একটা জিনিস আছে যার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, তাহলে আমি সেটা নিশ্চয় মেপে নিয়েছি দৈর্ঘ্যটাকে, তাই না? তাহলে দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করতে পেরেছি। তো এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমরা একটা জিনিস যদি আমরা এখানে দেখতে চাই, বা আমরা একটু এখানে যদি আমরা দেখতে চাই, ঠিক আছে, যদি আমরা দেখতে চাই তাহলে আমরা করবোটা কি? তাহলে আমরা করব
যে কোনো একটা প্রপার্টিকে যদি আমরা মেজার করতে চাই, রাইট, কোনো একটা প্রপার্টিকে যদি আমরা মেজার করতে চাই, আমরা লিখি কি, একটা মান লিখি, তার সঙ্গে একটা একক দিই। তাহলে এনি ফিজিক্যাল কোয়ান্টিটি শর্ট ফর্ম আমি পি কিউ লিখছি। পি কিউ দ্যাট ইজ ইকুয়ালস টু এ নিউমেরিক্যাল ভ্যালু সঙ্গে একটা কি থাকে, একটা গুণ থাকে, সঙ্গে ইউনিট থাকে। তাহলে নিউমেরিক্যাল ভ্যালু আর সাথে থাকে একটা ইউনিট। যেমন কোনো জিনিসের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, তাহলে আমি কি লিখবো, এখানে 5 লিখবো, এখানে লিখবো এল সমান হচ্ছে 5 মিটার। 5টা কি একটা নাম্বার, নিউমেরিক্যাল ভ্যালু, এমটা হচ্ছে ইউনিট। তাহলে আমি দৈর্ঘ্য মাপতে গেলে আমি কি দিয়েছি, মিটার দিয়েছি, তাই না? আমি লিখে দিলাম দৈর্ঘ্য 5, লেন্থ ইজ 5 সেকেন্ড বা 5 কেলভিন। ইউনিট তো সব রকমের আছে, সম্ভব কি, সম্ভব না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে ইউনিট তো জানতে হবে, দেয়ার শুড বি এ ইউনিট, সেখানে একটা ইউনিট অবশ্যই থাকবে, কিন্তু ইউনিটটা যথাযথভাবে আমাদের পার্টিকুলার লেন্থের জন্য একটা পার্টিকুলার ইউনিট হবে। কয়েকটা সেট অফ ইউনিট আছে লেন্থের, যেমন মিটার, কিলোমিটার করতে পারি, সেন্টিমিটার করতে পারি, ডেসিমিটার, ডেকামিটার, যা কিছু আছে, তাই না, মাইক্রোমিটার, ঠিক আছে। আচ্ছা, এবার আমি সেকেন্ডের টাইমের জন্য কি আছে, সেকেন্ড আছে, সেকেন্ডটাকে আবার আমরা জানি যে মিনিটে লেখা যায়, আবার জানি যে ঘন্টায় লেখা যায়, টাইমকে লেখা যায় কি না। তাহলে সবার আলাদা আলাদা যেটা হচ্ছে ইউনিট ব্যবস্থা আছে, সবার আলাদা আলাদা ইউনিট সিস্টেম রয়েছে, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইখানে একটা জিনিস চলে আসছে যে ফিজিক্যাল কোয়ান্টিটি, এনি ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে এন ইউ। তাহলে এই যে এন ইউ যেটা আছে, এন ইউ শুড বি কনস্ট্যান্ট। তাহলে এন ইউ শুড বি কনস্ট্যান্ট, কি বলছি, এন ইউ শুড বি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে এন ওয়ান ইউ ওয়ান দ্যাট ইজ ইকুয়ালস টু এন টু ইউ টু, তাহলে এটা একটা ইউনিট ব্যবস্থাতে, ইউ ওয়ান একটা আলাদা ইউনিট ব্যবস্থা, এটা একটা আলাদা ইউনিট ব্যবস্থা। যেমন বলো তোমরা, 1 কেজি সমান কত গ্রাম হয়, হ্যাঁ, 1000 গ্রাম হয়। তাহলে 1 কেজি সমান 1000 গ্রাম হয়, তাহলে এন ওয়ান এখানে 1, ইউ ওয়ান কি কেজি, এন টু কি হাজার, আর ইউ টু কি গ্রাম। এটা একটা আলাদা সিস্টেম, এটা একটা আলাদা ইউনিট সিস্টেমে আমি কনভার্ট করছি। তাহলে যে কোনো জিনিসের ইউনিট কনভার্সন করতে গেলে আমরা এই ফর্মুলা ব্যবহার করতে পারি, যে এন ওয়ান ইউ ওয়ান দ্যাট ইজ ইকুয়ালস টু এন টু ইউ টু। ঠিক আছে, মনে থাকবে, এন ওয়ান ইউ ওয়ান ইকুয়ালস টু এন টু ইউ টু। তোমাদেরকে এখানেই যদি আমি আরো একটা কথা বলতে চাই, যে এখানেই আমি আরো একটা জিনিস যদি বলি, যে তোমরা সবাই বার করো খাতাতে, যদি চেষ্টা করতে থাকো, যে রো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এটা কি কোন ব্যবস্থায় আছে, এমকেএস সিস্টেমে আছে বা মিটার। এখান থেকে তোমাকে বলছে যে তুমি কনভার্ট করো একে গ্রাম পার সেন্টিমিটার কিউবে, বা সিসি, যেটাকে আমরা সেন্টিমিটার কিউবকে আমরা বলি আরেকটা জিনিস দিয়ে লিখি যে গ্রাম পার সিসি। তাহলে রো ইকুয়ালস টু 1000 কেজি পার মিটার কিউব সমান কত গ্রাম পার সিসি হবে, সবাই একটু চেষ্টা করবে, খাতাতে চেষ্টা করো। রো ইকুয়ালস টু 1000 কেজি পার মিটার কিউব সমান কত গ্রাম পার সিসি হবে, চেষ্টা করো। একটা কোয়ান্টিটি দিয়েছি, রো সমান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, সেটা তোমার কত গ্রাম পার সিসি হবে। বলো, তাহলে রো সমান কি লিখেছি বলো, রো সমান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব আছে না, তাহলে 1000 কেজি পার মিটার কিউব। একে আমরা কি লিখবো বলো, একে আমরা লিখবো 1000 গুণিত 1 কেজি পার 1 মিটার কিউব। বলো, লিখতে পারি কি পারি না এইভাবে, পারি কি পারি না। তাহলে যদি আমরা পারি এইভাবে, তাহলে এটাকে কিভাবে লিখবো, 1000
1000 গুণিত 1 কেজি সমান কত গ্রাম? কনভার্ট কিসে করতে বলেছে? গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। আচ্ছা, 1 মিটার কিউব সমান কত সেন্টিমিটার কিউব? স্যার জানি না। 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে লিখবো আমি এখানে 100 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে টোটালটার উপর 1 মিটার কিউব আছে, তাহলে আমি এটাকে 1 মিটার কিউব এইভাবেও ধরতে পারি। বলো হ্যাঁ কি না? তাহলে আমি এখানে এটাকে করব এটার কিউব, করতে পারি? তাহলে এইখানে দেখো, এখানে আমরা লিখবো 1000 গুণিত, এখানে পেলাম 1000 ডিভাইডেড বাই, এখানে কি পাবো? 100 আছে, তাহলে প্রথমে 100 বসলো, তারপরে স্কোয়ার করলে আরো দুটো আসতো, এবার কিউব আছে তো আরো দুটো আসবে। বলো হবে কি হবে না? তাহলে উপরে কি হয়ে গেল? উপরে হয়ে গেল গ্রাম, আর নিচে কি হয়ে গেল? সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব। তাহলে এটা কাটো তো, কি আছে? এটা আসবে 3টা শূন্য এখানে কেটে গেল, 3টা শূন্য এখানে কেটে গেল। পেলাম কি পেলাম না? তাহলে এইখানে আমরা কি পেলাম? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, যেটা হচ্ছে আমরা লিখতে পারি 1 গ্রাম পার সিসি। সিসি এর ফুল ফর্ম কি? সিসি এর ফুল ফর্ম হচ্ছে কিউবিক সেন্টিমিটার। আমরা এখানে বলছি না সেন্টিমিটার কিউব, সিসি এর ফুল ফর্মটা হচ্ছে কিউবিক সেন্টিমিটার, ওই জন্য আমরা লিখি সিসি। সিসি ফর কিউবিক সেন্টিমিটার। বুঝা গেল? আচ্ছা, এইখানে এইখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম, প্রথম কথা আমরা বললাম যে n1 u1 দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে n2 u2। তাহলে আমি যখন এই জিনিসটা পেলাম, তখন আমি আবার বললাম যে nu দ্যাট ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমরা দেখিনি এর আগে গ্যাসের ইকুয়েশনে p1 v1 দ্যাট ইজ ইকুয়ালস টু p2 v2 হলে pv ইকুয়ালস টু, হয় কি হয় না? লিখেছি কি লিখিনি? তাহলে এখান থেকেও তো আমরা লিখতে পারি nu ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বলো হ্যাঁ কি না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি যে n যেটা হচ্ছে প্রপোর্শনাল টু কি হবে? 1/u। তার মানে কি হচ্ছে? তার মানে এটা বলতে চাইছে যে n যদি বাড়ে তাহলে u কি হবে? n যদি কমে তাহলে u কি হবে? তাহলে n বাড়া মানে যদি নাম্বার বড় থাকে তাহলে ইউনিটটা ছোট হবে, যদি নাম্বার বড় থাকে ইউনিট ছোট হবে, যদি নাম্বার ছোট থাকে ইউনিট বড় হবে। কিন্তু স্যার আপনি এর আগে দুটো জিনিস করালেন। একটা বললেন স্যার যে 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম, আর 2 নম্বরে আপনি স্যার আরো একটা জিনিস পড়ালেন যে 1 কেজি পার মিটার, সরি 1 কেজি পড়লাম না তো, আমরা পড়লাম 1000 কেজি না? আচ্ছা দেখছি, লিখে নিই আবার। আচ্ছা, আমরা পড়লাম 1000 কেজি পার মিটার কিউব দ্যাট ইজ ইকুয়ালস টু 1 গ্রাম পার সিসি। স্যার এটা হচ্ছে স্যার আমি যতদূর আমি জানি, এখন আমরা আগে গিয়ে সিজিএস বিভিন্ন ধরনের ইউনিট সিস্টেম পড়বো, তবুও আমাদের কিছু ধারণা তো আছে। তো এটা হচ্ছে এসআই সিস্টেমে আছে, আর এটা হচ্ছে সিজিএস এ আছে, কিছু কিছু ধারণা তো আছে আমাদের, আমরা তো আগে থেকে কিছু না কিছু জানি। তাহলে এটা এসআই আছে। স্যার এখানে আপনি, এখানে ঠিক আছে যে ইউনিটটা বড় স্যার, ওই জন্য নাম্বার, এখানে ইউনিট কি কেজি ইউনিট বড়, তাহলে কেজি ইউনিট বড় নাম্বার ছোট। এখানে স্যার ইউনিটটা ছোট নাম্বার বড়, তাহলে এখানে তো স্যার আপনার এই এই যুক্তিটা চলে যাচ্ছে, তাই না? কিন্তু স্যার এখানে দেখেন, এটা তো স্যার কেজি পার মিটার কিউব, তাহলে ইউনিটটা তো স্যার বড়, তাই না? এটা তো ছোট ইউনিট স্যার। এখানে আবার উল্টো জিনিস দেখছি, কি ব্যাপার হয়ে গেল, তাই না? তাহলে এটা যখন হচ্ছে, আমরা এইখানে দেখো, এইখানে আমরা যেটা হচ্ছে এই ধরনের ইউনিট শুধুমাত্র কেজি আছে, এর সঙ্গে কোনো মিটার আছে গুণ, বা কোনো অন্য কিছু গুণ ভাগ কিছু আছে? আছে। তাহলে এই ধরনের ইউনিটকে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট, আর এই ধরনের ইউনিটকে বলা হয় ডিরাইভড ইউনিট, লব্ধ, যাকে আমরা পাবো কোনো কিছুর সঙ্গে গুণ ভাগ করে পাবো।
ঠিক আছে, সেই ধরনের ইউনিটকে বলা হয় লব্ধ ইউনিট। আর যে সমস্ত ইউনিট এর সঙ্গে কোনো কিছু গুণ নাই, অন্য কোনো কোয়ান্টিটি, তাদের বলা হবে ফান্ডামেন্টাল ইউনিট। সিম্পল ভাষায় তাহলে যে ফান্ডামেন্টাল ইউনিটের জন্য, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটের জন্য অ্যাপ্লিকেবল। কেন এটার জন্য অ্যাপ্লিকেবল না? এটার জন্য এই জন্য অ্যাপ্লিকেবল না, হবে না তো। এখানে তুমি কেজি বড় আছে মিটার, কিন্তু মিটার কিউবও তো বড় আছে। কেজি আর মিটার কিউব, তো কেজিও বড় করে দিলে মিটার কিউবও তো বড় করে দিলে, দুটো তো ডিভিশন করে দিচ্ছ, ভাগ করে দিচ্ছ। তো ভাগ করে দিলে তো স্যার আবার ছোট হয়ে গেল না জিনিসটা। তাহলে এইখানে এই কনসেপ্টটা মেলাতে যেও না। এটা তোমরা যখন ফান্ডামেন্টাল ইউনিট যখন কনসেপ্টটা মেলাতে যাবে, তখন এই কনসেপ্টটা তোমার মিলে যাবে। যদি নাম্বার বড় হয় ইউনিট ছোট হবে, নাম্বার ছোট হলে ইউনিট বড়। বোঝা গেল? বোঝা গেল? আর এই যে আমরা n1u1 ইকুয়ালস টু n2u2 দিয়ে আমরা বিভিন্ন ধরনের ইউনিট সিস্টেম টু ইউনিট সিস্টেম আমরা কনভার্ট করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার আমি আমার স্লাইডে আসি। আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি জানলাম না, যাকে আমরা পরিমাপ করতে পারি, যেটা মেজারেবল। তাহলে এটাকে দুভাগে ভাগ করতে পারি। কিভাবে? একটা হচ্ছে ক্লাসিফিকেশন বাই ডাইরেকশনাল প্রপার্টিজ। মানে কি? ডাইরেকশনাল প্রপার্টি, ডাইরেকশন মানে কি? দিক না? তাহলে দিকগত প্রপার্টি, দিকগত বৈশিষ্ট্য থেকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ভাগ করব প্রথমে। তাহলে এইটা আগে পড়ে নি। আরো একটা আছে। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটিজ আর প্রাইমারিলি ক্যাটেগরাইজড বেসড অন ওয়েদার দে রিকোয়ার এ ডাইরেকশন টু বি ফুললি ডেসক্রাইব। মানে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যার দিক নির্দেশনা করার অবশ্যই দরকার আছে, আর কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যার দিক নির্দেশ করার দরকার নেই। যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির দিক নির্দেশ করার দরকার আছে তাদেরকে বলা হয় কোন কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। যাই হোক, কালিটা চেঞ্জ করি। কোন কালি নিব? এটা। তাদেরকে কি বলা হবে? ভেক্টর কোয়ান্টিটি। সাদা না, লালিনী। তাদেরকে বলা হবে ভেক্টর কোয়ান্টিটি। আর যে সমস্ত কোয়ান্টিটির অনলি ম্যাগনিটিউড আছে, কোনো ডাইরেকশন নাই, নো ডাইরেকশন, কোনো দিক নাই, তাদেরকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। আর যে সমস্ত কোয়ান্টিটির ম্যাগনিটিউডও আছে, ডাইরেকশনও আছে, তাদেরকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। একই বলে দিলাম কি না? উপরেরটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, যাদের ম্যাগনিটিউড আছে শুধুমাত্র এবং যাদের মান দিক দুটোই আছে, তাদেরকে বলা হবে স্কেলার কোয়ান্টিটি। উদাহরণ যেমন হচ্ছে, এর উদাহরণ হচ্ছে ভর, উষ্ণতা, সময়, এনার্জি, ডিস্টেন্স। এর উষ্ণতা, ভর। তাহলে ভর কি তুমি মেজার করতে, মানে মাপতে পারবে, কিন্তু ভর বলতে পারবে না ওই দিকে এতটা ভর আছে, এইদিকে এতটা ভর আছে? বলো। উষ্ণতা, উষ্ণতা বলা যাবে যে উষ্ণতার কোনো দিক আছে? তাপ প্রবাহের দিক হয়, কিন্তু উষ্ণতার দিক হয় না। উষ্ণতা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। উষ্ণতা যখন আমরা, একটা আলাদা চ্যাপ্টার আছে থার্মাল ফিজিক্স, সেইখানে আমরা দেখব যে উষ্ণতা যে বিষয়টা হচ্ছে, উষ্ণতা জিনিসটা কি? উষ্ণতা জিনিসটা হয়ে যাচ্ছে যে আমার বডিতে কত টেম্পারেচার আছে। কিভাবে বুঝবো আমরা? ধরো যে আমি এখান থেকে ওইখানে দৌড়ে গেলাম, বা এইখানে দৌড়ে গেলাম না, আমি দৌড়ে একটা জায়গা থেকে আসলাম। তাহলে দৌড়ে আসার ফলে কি হবে? আমার গরম লাগবে খুবই। কেন গরম লেগে যাচ্ছে? আমি হেঁটে আসলে তো গরম লাগতো না। আমার গতিশক্তি বেড়ে যাচ্ছে। তাহলে গতিশক্তি বাড়ছে তো কে বাড়ছে? উষ্ণতা বাড়ছে। তাহলে উষ্ণতা বাড়ছে, তাহলে গতিশক্তি বাড়ছে, মানে আমার বডির যে অণুপরমাণুগুলোর গতিশক্তি বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে অণুপরমাণুগুলোর গতিশক্তি বাড়ছে, তো এখানে আমার উষ্ণতা বাড়ছে। তাই উষ্ণতা এক ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি, কারণ বস্তুর বৈশিষ্ট্য ওটা। আমার বৈশিষ্ট্য যে আমি এতটা দৌড়ালে আমি এতটা, আমার শরীরে উষ্ণতা বেড়ে যাবে। কিন্তু তাপ কাকে বলে বলো তো? তাপ, হিট, ওটা হচ্ছে আলাদা জিনিস। ওখানে হচ্ছে একটা গরম বস্তু আছে, একটা ঠান্ডা বস্তু আছে, পাশাপাশি আনলে বলবে যে গরম থেকে ঠান্ডার দিকে তাপ যাচ্ছে। ঠিক কিনা? তাপ হচ্ছে প্রবাহ।
তাপ হচ্ছে প্রবাহ, কোথায় থেকে? উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে তাপ প্রবাহিত হয়। ঠিক আছে, তাহলে তাপ বলার সময় আমাদের দুটো বস্তুর দরকার হচ্ছে, যে একটা গরম বস্তু লাগছে, একটা ঠান্ডা বস্তু লাগছে, কিন্তু উষ্ণতা বোঝানোর জন্য একটা বস্তুরই দরকার। তাহলে উষ্ণতা কি? উষ্ণতা হচ্ছে কোনো বস্তু, যে কোনো বস্তুর ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি মানে হচ্ছে ওর মধ্যেকার, ওর ভিতরকার কোয়ান্টিটি, ওর নিজস্ব বৈশিষ্ট্য। বোঝা গেছে? তাহলে এবার হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, সরণ, ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট। তোমরা বোধহয় নেক্সট চ্যাপ্টারটাতে ডিসপ্লেসমেন্ট পড়ে নিয়েছো অলরেডি। তো তোমাদের জানা আছে ডিস্টেন্স কি আর ডিসপ্লেসমেন্ট কি? জেনেছো তো? তাহলে ডিস্টেন্সটা হচ্ছে দূরত্ব। আমি যদি এইখান থেকে শুরু করলাম, একটা জায়গাতে গেলাম, আবার ঘুরে আসলাম, তাহলে আমার দূরত্ব কি হবে? এখান থেকে 5 মিটার গেলাম, আবার 5 মিটার ঘুরে আসলাম, দূরত্ব কি? 10 মিটার। কিন্তু আমি যদি 5 মিটার গেলাম, আবার 5 মিটার ঘুরে আসলাম, আমার সরণ কত? তাহলে সরণ আর সরণটা শূন্য হয়ে যাচ্ছে, সেই জায়গাতে দূরত্ব কি হয়ে যাচ্ছে? 10 হয়ে যাচ্ছে। তাহলে সরণ দিকের উপর নির্ভর করছে। আমি ওই দিকে গেলাম, আমার 5 প্লাস হলো, যত এইদিকে আসলাম তত মাইনাস হয়ে গেল। এটা সবসময় ভেক্টরের নিয়ম অনুযায়ী হয়। ঠিক আছে, তো এই ধরনের কোয়ান্টিটিকে আমরা বলবো ভেক্টর কোয়ান্টিটি। এর পরবর্তী জিনিস হচ্ছে, যেটা আমাদের এই চ্যাপ্টারে দরকার আছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কি আছে? 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। ফান্ডামেন্টাল কথার মানে কি? ইন্ডিপেন্ডেন্ট। কথার মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কারো উপর নির্ভর করবো না, কারো উপর নির্ভর করবে না। ওই কোয়ান্টিটিটা, ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটা অন্য কোনো কোয়ান্টিটির উপর নির্ভরশীল নয়। যে সমস্ত কোয়ান্টিটি ওই রকম আছে তাদেরকে বলা হয় ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। আর যে সমস্ত কোয়ান্টিটি লেখার জন্য অন্য কোনো কোয়ান্টিটির দরকার হয় তাদেরকে বলা হয় ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি এখানে হচ্ছে দিজ আর দ্য পিলার অফ দ্য মেজারমেন্ট। এখানে যেমন লেখা হয়েছে পিলার্স অফ দ্য মেজারমেন্ট, দে আর ইন্ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে তারা হচ্ছে একে অন্যের উপর নির্ভরশীল নয়, অ্যান্ড ক্যান নট বি ডিফাইন্ড ইন টার্মস অফ আদার ফিজিক্যাল কোয়ান্টিটি। যেহেতু অন্যর উপর নির্ভরশীল নয়, সেহেতু এদেরকে লেখার জন্য অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির সাহায্য নিয়ে লিখতে হয় না। তাদেরকে বলা হয় ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা নিয়েছি, সেটা হচ্ছে মাস, লেন্থ, টাইম, ইলেকট্রিক কারেন্ট, থার্মোডাইনামিক টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, লিমিনাস ইন্টেন্সিটি। মাস কি? ভর, লেন্থ দৈর্ঘ্য, টাইম সময়, ইলেকট্রিক কারেন্ট তড়িৎ প্রবাহ, থার্মোডাইনামিক টেম্পারেচার এই যে উষ্ণতা, যেটা কথা বললাম এখন আমি, সেটা হচ্ছে থার্মোডাইনামিক টেম্পারেচার। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটা মোল। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, কোনো জিনিসের কতটা অ্যামাউন্ট আছে সেটার পরিমাপ, সেটাকে আমরা জানি, তার একক হচ্ছে মোল। ঠিক আছে, আচ্ছা, এবার লিমিনাস ইন্টেন্সিটি কি? দীপন প্রাবল্য। হোয়াট ইজ দীপন প্রাবল্য? এত তো পড়ছি, হোয়াট ইজ দীপন প্রাবল্য মানে কি? দীপন প্রাবল্য, দ্বীপ বলি না, দ্বীপ কোন জিনিসটাকে বলি? যেটা জলে, লাইট বলি না, লাইটকে আমরা দ্বীপ বলি না, আমার বাংলাতে তো বলি। সেইখান থেকে সে দীপন প্রাবল্য। প্রাবল্য মানে কি? তার ঔজ্জ্বল্যতা, ইন্টেন্সিটি। এটা হচ্ছে লাইটের ইন্টেন্সিটি আমরা যেটা পাবো। এই যে লাইটটা বেশি জ্বলছে তাহলে ইন্টেন্সিটি বেশি, কম জ্বলছে বলি তাহলে কম জ্বলছে, তার মানে কি? কম জ্বলার মানে কি? ওর ইন্টেন্সিটি কম। বেশি জ্বলার মানে কি? ইন্টেন্সিটি বেশি, প্রাবল্য বেশি, তাই তো? তাহলে এই ধরনের জিনিস, এটা একটা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা হচ্ছে লাইটের ফিজিক্যাল কোয়ান্টিটি, এটার ইন্টেন্সিটি কতটা। তাহলে ওইরকম টেম্পারেচার, তাপমাত্রা একটা পেয়ে গেলাম, থার্মোডাইনামিক টেম্পারেচার একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, কারেন্ট একটা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, এই যে ইলেকট্রনের প্রবাহ, কারেন্ট মানে কি? কারেন্ট মানে কি? কারেন্ট হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। কোন দিকে নিই আমরা? স্যার কারেন্টের অভিমুখটা যেদিকে হয়, ইলেকট্রনের অভিমুখ বিপরীত দিকে নিই, এটা আমরা কনভেনশনাল ধরি। কিন্তু কারেন্ট আসলে কি? ইলেকট্রনের প্রবাহ। ওটা একটা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি। ওটাকে তুমি বলতে পারো না যে ওটা ভর দিয়ে লিখতে পারবে, পারবে? পারবে না। তুমি উষ্ণতাকে ভর দিয়ে লিখতে পারবে? পারবে না। তুমি সময়কে ভর দিয়ে লিখতে পারবে? পারবে না।
তাহলে এই ধরনের জিনিসকে, যাদেরকে তুমি অন্য ফিজিক্যাল কোয়ান্টিটির মাধ্যমে লেখা সম্ভব নয়, তাদেরকে বলা হবে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বা বেস ফিজিক্যাল কোয়ান্টিটি। বেস মানে এটার উপরেই বেস করে আছে, এটার উপরেই বেস করে আছে। তাহলে এটার উপরে বেস করে কি আছে? সবাই আছে। এটার উপরে বেস করে কি আছে? সবাই আছে। তো সবার মধ্যে কে কে আছে? সবার মধ্যে বাকি সবাই আছে। কে কে আছে? যেমন হচ্ছে ভেলোসিটি, ভলিউম, ডেনসিটি, আরো যত যা জানি, আরো যত যা জানি সবাই ওর উপরে বেস করে আছে। স্যার বুঝান তো কি কি করে আছে? তাহলে দেখো, তোমাদের ব্যাকগ্রাউন্ডটা আসলে প্রথমেই সিলেক্ট করে নিতে হতো। আমি কোথায় বললো যেন, বলো তো? এটাতে, এটাতে আমি তো বেকার এটা কি করে দিলাম আবার। 9 লেখা আছে, তার এদিকে এই সাইডে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যে বিষয়টা আমরা বলছি যে কি বলতে চাইছিলাম, যে আচ্ছা যেমন হচ্ছে ডেনসিটি, ডেনসিটি, ডেনসিটিকে আমরা কি দিয়ে লিখি? রো দিয়ে লিখি বা ডি দিয়ে লিখি। ডেনসিটি সমান কি হয় বলো? ঘনত্ব, ঘনত্ব, ভর বাই আয়তন। আমাদের এইটুকু ধারণা করতে হবে যে আমরা এখন সায়েন্স নিয়ে পড়াশোনা করতে শুরু করেছি, আমাদেরকে অবশ্যই অবশ্যই ইংরেজি টার্মিনোলজির সঙ্গে পরিচয় হতে হবে এবং উই শুড লার্ন ইন ইংলিশ। আমাদের শিখতে হবে ইংলিশে, কারণ এরপরে যা আছে, আমরা যাই পড়তে চলেছি, আমাদের নিট পড়ি, নিটের মাধ্যমে আমরা মেডিকেলে যাই, অথবা আমরা জেই দিয়ে আমরা যদি আইআইটিতে গেলাম বা বিভিন্ন সংস্থাতে গেলাম, অথবা সায়েন্স নিয়ে আমরা অন্যান্য জায়গাতে পড়ি, যদি বাংলা নিয়ে না পড়ো, তাছাড়া সব কিছুতেই তোমার ইংরেজি লাগবে। ঠিক আছে? যদি বলো স্যার আমি বাংলা নিয়ে পড়বো, তাহলে তো স্যার বাংলাই লাগবে। বাকি জিনিস যা পড়বে সব জায়গাতে ইংরেজি লাগবে। তাহলে ইংরেজির প্রতি অনীহা ভাবটা আমাদেরকে ছেড়ে দিতে হবে, ইংরেজিতে আমাদেরকে কালচার করতে হবে। আমরা কালচার করলে আমাদের আস্তে আস্তে, এই জিনিসটা মনে করিও না স্যার এতদিন তো বাংলাতে পড়ে এসেছি, কিভাবে শিখতে পারবো ইংরেজি? তাহলে বাঙালিরা কি ইংরেজিতে পড়াশোনা করে না? বাঙালিরা কি ইংরেজি পড়াশোনা করে বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন জায়গাতে, পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গাতে যায়নি? তারা কি বাংলাতে পড়াশোনা করতো না আগে? তাহলে কোনো অসুবিধা নাই, ইংরেজি যে কঠিন জিনিস, ধারণাটাকে ছুঁড়ে ফেলে দাও নিচে। সহজভাবে ইংরেজিতে আমরা যদি কালচার করি, আমাদের মুখের মধ্যে চলে আসবে। তুমি যদি একটা গানকে প্রথমবার গাইলে, তাহলে প্রথমবার গাইলে একটু গানটা ভাঙা ভাঙাই হবে। 10 বার তুমি গাইলে, তাহলে গানটাতে মধ্যে একটু সুরে গাইতে পারবে যে এইরকম গান আছে, এর এই জায়গাটাতে এইরকম ওয়ার্ড আছে, তাই না? তাহলে শুনতে শুনতে তোমার মধ্যে ওই জিনিসটা চলে আসছে। তাহলে আমরা সেই জন্য আমরা চেষ্টা করব যে আমরা সায়েন্স যেটা পড়ছি, আমরা ইংরেজি মাধ্যমে পড়ার চেষ্টা করব। কিন্তু আমি তো বাংলাতেও বুঝাচ্ছি, অসুবিধার কিছু নেই, আমরা টার্মিনোলজির সঙ্গে আমরা পরিচিত হয়ে যাব। ঠিক আছে? রো কি? মাস আপন ভলিউম। বলো মাস কি? একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, তাই তো? তাহলে মাস হচ্ছে একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আচ্ছা ভলিউম কি? ফান্ডামেন্টাল। তাহলে ভলিউমকে কিভাবে পাওয়া যাবে? লেন্থ গুণিত ব্রেথ গুণিত কি হয়? হাইট। ঠিক আছে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, ওই করে আমরা কি পাই? ভলিউম পাই। তাহলে ভলিউম ইজ অলসো এ ডিরাইভড কোয়ান্টিটি। তাহলে এর করে আমি আবার একটা কোয়ান্টিটি পাচ্ছি, যেটাকে আমরা ডিরাইভ কোয়ান্টিটি বলছি। তাহলে ডিরাইভড কোয়ান্টিটি কি? কোন জিনিসকে, এটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর নির্ভর করে। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আবার এটাও ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর নির্ভরশীল করে এসছে, আবার তার উপর নির্ভর করে এটা তৈরি হয়েছে। তাহলে কোনো ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে তুমি গুণ করো, ভাগ করো, সব করার পরে তুমি যে কোয়ান্টিটি পাবে তাকে বলবো ডিরাইভড কোয়ান্টিটি। ধারণা ক্লিয়ার? আচ্ছা, এছাড়া আরেকটা কোয়ান্টিটি আমাদের এখানে আছে,
যেটা হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি আমরা বলে থাকি। তাকে আমরা বলে থাকি সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। তাহলে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি বলা হয়। সাপ্লিমেন্টারি কাকে বলা হয় বলো তো? মানে বুঝতে হবে, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না। সাপ্লিমেন্টারি কাকে বলা হয়? সাপ্লিমেন্ট হচ্ছে সাপোর্টিং। সাপোর্টিং মানে স্যার ফান্ডামেন্টালে 7টা আছে, ডিরাইভে সব পেয়ে যাবেন। ফান্ডামেন্টালে এই 7টা ছাড়াও আরো 2টা আছে যাদেরকে ফান্ডামেন্টালের মধ্যে সাপোর্টিং হিসাবে নেওয়া হয়েছে। সাপোর্টিং হিসাবে নেওয়া হয়েছে। তাহলে ওই দুটো কোয়ান্টিটি কি কি আছে? ওই দুটো কোয়ান্টিটির মধ্যে একটা হচ্ছে তোমার প্লেন অ্যাঙ্গেল, অপরটা হচ্ছে তোমার সলিড অ্যাঙ্গেল। যেটা আমরা কোণ বুঝি, কোণ বলি, কোণ পড়িনি, কোণ, ঘন কোণ, এরা হচ্ছে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। মানে 7টা আছে, এর সঙ্গে 2টা পরে জুড়ে দিয়েছে। প্রথমে চুজ করা কথা হয়েছিল, 7টা চুজ করা হয়েছিল, 7টা চুজ করার পরে পরে এই দুটোকে অ্যাড করা হয়েছে। এই জন্য এটাকে বলা হয় সাপোর্টিং। পরে অ্যাড করা হয়েছে বলে সাপ্লিমেন্টারিতে আছে। অন্য কোনো অসুবিধার কারণ নেই। ঠিক আছে, এবার আমরা পড়বো যে আমি একটু আগে দেখলাম যে আমরা বিভিন্ন ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে পড়লাম। তা আমরা ওখানে একটা নাম্বার পড়লাম, একটা ইউনিট পড়লাম। তো ইউনিটের সিস্টেম সম্পর্কে আমরা পড়বো। প্রথমে আমরা ইউনিট সম্পর্কে আমরা এখানে দেখি কি লিখেছি। মেজারমেন্ট অফ এনি ফিজিক্যাল কোয়ান্টিটি ইনভলভস কম্প্যারিজন উইথ এ সার্টেন বেসিক আরবিটারি chosen internationally accepted reference standard is called unit. কি বোঝা গেল এখান থেকে? তো অনেক কিছুই লেখা আছে, কি বুঝতে পারলাম বলো? কম্প্যারিজন করা যাবে যেখানে, তাহলে কম্প্যারিজন কি করা যাবে? তাহলে আমরা একটা ইউনিট নিচ্ছি মিটার। মিটারকে আমি সেন্টিমিটারেও লিখতে পারি, আমি কিলোমিটারেও লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এই মিটার ইউনিটটা যেটা আছে এটাকে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করা হয়েছে যে এটা হচ্ছে আমাদের মেন ইউনিট। এর থেকে তুমি ম্যাট্রিক পদ্ধতিতে বা দশমিক পদ্ধতিতে দশমিকের মাধ্যমে কি দশমিক এইদিকে বাড়াও, দশমিক এইদিকে কমাও করে তুমি সেই মিটারে আসতে পারবে। ঠিক আছে, 10 দিকে মিটার এইদিকে গেলে 1 কিলোমিটার সমান কত মিটার হয়? এইদিকে ধরো 1 মিটার আছে, এটা হচ্ছে 100 সেন্টিমিটার। আচ্ছা এটা ওই জিনিসটা এখানে কত হয়ে যাবে? 0.001 কিলোমিটারে হয়ে যাবে। তো ওই জিনিসটাকে এখানে 10 দিয়ে, এখান থেকে তুমি 10 দিয়ে গুণ করছো এদিকে, ওই জিনিসটাকে এখানে 10 দিয়ে ভাগ করছো তুমি। ঠিক আছে কিনা? তাহলে ইউনিট কোনটাকে নিতে হবে? ইউনিট হচ্ছে যে এই জিনিসটাকে আমরা মেন ইউনিট ধরবো। ওখান থেকে আমার কিছুটা এদিকে যাওয়াও সম্ভব, কিছুটা এদিকে যাওয়াও সম্ভব, একে বলা হয় মেট্রিক পদ্ধতি। আচ্ছা, ওর উপরে বেস করে ফান্ডামেন্টাল ইউনিট, ডিরাইভড ইউনিট আছে, এর সম্পর্কে পড়ার আর এখন দরকার আছে কি? কারণ ফান্ডামেন্টাল ইউনিট কি জিনিস, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি জিনিস? যেটা অন্য কোয়ান্টিটির উপর নির্ভর করে না। আর ডিরাইভড কোয়ান্টিটি কাকে বলা হয়? যেটা অন্য কোয়ান্টিটির উপর নির্ভর করে। তাহলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ইউনিটগুলোকে কি বলা হবে? ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ইউনিটগুলোকে কি বলা হবে? ফান্ডামেন্টাল ইউনিট। সেই জায়গাটাতে ডিরাইভড কোয়ান্টিটির ইউনিটগুলোকে কি বলা হবে? বাস, কি আছে এগুলোতে? এবার দেখো সিস্টেম অফ ইউনিট কাকে বলা হয়? একটা কমপ্লিট সেট, সমস্ত ইউনিটের একটা সেট নিয়ে নিলে সেই ইউনিট, সেই সেটটাকে বলা হয় সিস্টেম অফ ইউনিট। আমি বলে দিলাম যে লেন্থের জন্য হচ্ছে মিটার, টাইমের জন্য হচ্ছে সেকেন্ড, তারপরে মাসের জন্য হচ্ছে কেজি। আমি একটা সেট তৈরি করলাম না, সেট তৈরি করলাম না, এটার জন্য ওটা, ওটার জন্য এটা, এটা একটা সেট তৈরি করলাম। এই ধরনের সিস্টেম, এই ধরনের ইয়েকে বলা হয়, জিনিসকে বলা হয় সিস্টেম অফ ইউনিট। ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যান্ডার্ড ইউনিট কি লিখেছি? ये यूनिट सिलेक्टेड टू मेजरिंग ए फिजिकल क्वांटिटी मस्ट फुलफिल द फॉलोइंग रिक्वायरमेंट। কি আছে? ইট শুড বি ওয়েল ডিফাইন্ড। একটা ইউনিটকে তখনই আমরা ইউনিট হিসাবে কল্পনা করতে পারবো যখন সেটাকে আমরা ভালোভাবে জানি যে এটা এতটা হলে 1 মিটার বলবো, এতটা হলে আমি 1 কেজি বলবো, এতটা সময় গেলে আমি বলবো 1 সেকেন্ড। ডিফাইন্ড হবে তবে তো বলবে যে তুমি ওটাকে ইউনিট হিসাবে নিতে পারবে। বলো, ভালো কোনো সংজ্ঞা থাকবে তবে তো সেটাকে ইউনিট হিসাবে নেওয়া যাবে।
যে এটাকে এইটুকুকে আমি 1 মিটার বলছি, এটাকে আমি 2 মিটার বলছি, এটাকে আমি 3 মিটার বলছি, তাহলে ওয়েল ডিফাইন্ড আমার হতে হতো। ঠিক আছে, তারপরে কি লিখেছি, ইট শুড বি অফ সুইটেবল সাইজ, দ্যাট ইজ ইট শুড নাইদার টু লার্জ নর টু স্মল ইন কম্প্যারিজন টু দ্য কোয়ান্টিটি টু বি মেজার্ড। আমরা ইউনিট সিস্টেম কার জন্য করেছি? মানুষের সুবিধার জন্য করেছি। আমরা যাতে বিজ্ঞানে উন্নতি করতে পারি, আমরা যাতে বাজার ঘাটে যে আমরা বিক্রি করছি সেখানে আমরা সহজ করতে পারি জিনিসটাকে, সেই জন্য তো ইউনিট সিস্টেম নেওয়া হয়েছে। তাহলে ইউনিটের অ্যামাউন্টটাকে তুমি বললে যে স্যার মিলিগ্রামটাকে আমি কেন করলাম না, মেন ইউনিট হিসাবে নিলাম না? তাহলে তুমি বলবে, তুমি দোকানে যাবে, দোকানে বলবে যে 1000 মিলিগ্রাম আলু দেন, 2000 মিলিগ্রাম আলু দেন, বা 1 লাখ মিলিগ্রাম আলু দেন। শুনতে একটা কেমন কি লাগছে না? সেটা তো আমাদের জন্য 1000, 1 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 2 কোটি মিলিগ্রাম কেমনই একটা মনে হচ্ছে। সেই জন্য একটা নির্দিষ্ট সাইজ নিয়েছি, যে আমাদের জন্য, যেটা আমাদের জন্য সুইটেবল অ্যামাউন্ট, 1 কিলো, 1 কিলো আলু মানে কতটা? এতটা অ্যামাউন্ট, এতটা অ্যামাউন্ট আমার জন্য সুইটেবল। তো ওটাকে আমি বললাম যে এটার ওজন যতটা যেরকম হবে সেটাকে আমি বলবো মেন ইউনিট হিসাবে নিব। সেই ওজনটা কত হয়েছে? 1 কেজি। তাহলে কেজিটাকে আমরা ধরেছি মেন ইউনিট। সেই জায়গাটা গ্রাম কি মেন ইউনিটের মধ্যে পড়ছে না, গ্রাম একটা আলাদা ইউনিট সিস্টেমে ইউনিট আছে। সেই জায়গাতে মিলিগ্রাম আরো নিচে চলে গেল, তারপরে 10⁻⁻6 গ্রাম করো, 10⁻⁻12 গ্রাম করো, সবই ইউনিটের মধ্যে পড়ে। কিন্তু মেন ইউনিট নিতে হবে তোমাকে এমন যেটাকে তুমি সহজে কম্পেয়ার করতে পারো, সহজে কম্পেয়ার করতে পারো। আমরা এখানে আলোচনা করব, আমি এখানে আছি, আমি এখানে আছি, আমি বলবো যে আমি মেন ইউনিট হিসাবে মিটারকে নিয়েছি, কিলোমিটারকে কেন নিনি? এসআই পদ্ধতিতে মেন ইউনিট হিসাবে আমি মিটারকে নিয়েছি। লেন্থের ইউনিট কি? মিটার। কিলোমিটার নেওয়া হয়েছে। সেই জায়গাতে দেখো এসআই পদ্ধতিতে তোমার ভরের ইউনিট কি আছে? কেজি। গ্রাম নেওয়া হয়েছে কেন? মনে আসছে না যে কেন এরকম হচ্ছে? আমার 1 মিটারটা, আমি এখানে যদি এখানে 1 মিটার, আমি বলবো যে এখান থেকে খুব জোর এত দূর হবে, এটা হচ্ছে 1 মিটার, এতটা হচ্ছে 1 মিটার। এটা আমার জন্য সুবিধা বোঝানোর জন্য, এটা মানুষের জন্য সুবিধা। সেই জন্য আমি বললাম যে এখান থেকে এইটুকু হচ্ছে 1 মিটার। তাহলে মিটারটাকে ওরা নিয়েছে মেন ইউনিট হিসাবে। কিলোমিটার বুঝাতে গেলে ওই যে ওখানে একটা কাঁঠালের গাছ আছে ওখান থেকে শুরু কর, আর ওই যে ওখানে জিবিএস মোড় আছে ওখানে শেষ কর। তাহলে 1 কিলোমিটার তুমি চোখের সীমানাতে দেখাতে পারবে? সেই জন্য ওটাকে মেন ইউনিট হিসাবে নেওয়া হয়নি। তাহলে মেন ইউনিটও চয়েস করা হয়েছে, তোমার কি সুবিধা, তোমার কি পছন্দ। সায়েন্সকে সবসময় নিজের সুবিধার জন্য ব্যবহার করতে হবে। সায়েন্স একটা টুল, আমাদেরকে জীবনে কাজে লাগতে হবে। আমি পড়ছি কিসের জন্য? সায়েন্স পড়ার জন্য না, আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে, জীবনে অ্যাপ্লাই করতে হবে। এইভাবে বুঝতে শিখো বিজ্ঞানকে। বিজ্ঞান শুধু পড়ার জিনিস না যে পড়ে চলে গেলাম কিছুই বুঝলাম না। আমি রিলেট করতে শিখবো যে কেন এসআই ইউনিটে মিটারকেই কেন নেওয়া হলো, কিলোমিটারকে কেন নেওয়া হলো না? কিলোমিটার অলসো এই ইউনিট, কেন আমি মিটারকে শুধুমাত্র নিলাম? মিটারকে আমি দেখাতে পারবো যে এখান থেকে এইটা হচ্ছে মিটার, কিলোমিটারকে আমি হাত দিয়ে দেখাতে পারবো না। আমাকে বলতে হবে যে ওখান থেকে একটা মাইলস্টোন গাড়া আছে, ওখানে একটা মাইলস্টোন, আমি কি দেখাতে পারবো হাত দিয়ে, চোখ দিয়ে? সেই জন্য 1 কেজি, 1 কেজি এইটুকু। সেই জায়গাতে 100 কেজিকে কেন নেওয়া হয়নি, 1000 কেজিকে নেওয়া হয়নি? আমি তুলতে পারবো? তুলতে পারবো 1000 কিলো? তুলতে পারবো না। আর সেই জায়গাতে 1 গ্রাম আমার কাছে অনেক হালকা, 1 গ্রাম, সেই জন্য সেটা আমি রাখিনি। মেন ইউনিট কাকে রেখেছি? কেজিকে রেখেছি। তাহলে আমার জন্য যেটা সুবিধা সেই ইউনিটকে আমি মেন ইউনিট হিসাবে রেখেছি। বোঝা গেল? ইট শুড বি রিপ্রোডিউসেবল অ্যাট অল প্লেসেস, মানে হচ্ছে এটাকে সব জায়গাতে তুমি রিপ্রোডিউস করতে পারো। কথার মানে কি? আমি গোলাপগঞ্জে গেলাম, 1 কিলো মাপলাম, আমি শাহবাজপুরে গেলাম, সেইটাকেই মেপে দেখছি যে 1 কিলো হলো।
তাহলে 1 কিলো তো ওখানে মেপে এসেছিলাম, এখানে গিয়েও তো 1 কিলো মাপতে পারলাম। আমি তো ওই জিনিসটাকেই আবার মেজার করতে পারছি না। তাহলে এটাকে আমরা বারবার জেনারেট করতে পারছি, বারবার যেটা আমরা পেতে পারি সহজভাবে, তাকেই তো আমরা ইউনিট হিসাবে নিব। আমরা ইউনিট সিস্টেম কার জন্য নিয়ে এসেছি? আমাদের সুবিধার জন্য, আমাদের ব্যবহারের জন্য, আমাদের যাতে সহজ সুবিধা হয়। আমরা পড়াশোনার জন্য নিয়ে আসিনি, মানুষের কাজে যাতে লাগে, মানুষের যাতে চিরদিনের দৈনন্দিন জীবনে যাতে সহজ হয়ে যায়, সেই জন্য আমাদের ইউনিট সিস্টেম নিয়ে আসা হয়েছে। এই জিনিসগুলো বুঝতে হবে। এরপরে কি আছে? এটা হচ্ছে ইট শুড নট চেঞ্জ ফ্রম প্লেস টু প্লেস অর টাইম টু টাইম। আমেরিকাতে একটা 1 কিলো, এখানে 1 কিলো, চেঞ্জ হয়ে যাবে? হবে না। হবে? হবে না। তাহলে এই ধরনের বিষয়টা হয়ে যাচ্ছে, এই ধরনের। আমি সকালে 1 কিলো মেপেছি, রাতে 1 কিলো আটা, চেঞ্জ হয়ে যাবে? হবে না। তাহলে সেই সমস্ত জিনিসকে আমাকে ইউনিট হিসাবে নিতে হবে। এগুলো হচ্ছে ইউনিটের বৈশিষ্ট্য। এই সব জিনিস ইউনিটের মধ্যে থাকা উচিত। তারপরে কি আছে? ইট শুড নট চেঞ্জ উইথ ফিজিক্যাল কন্ডিশন। 1 কিলো আটা আছে, গরম আছে, গ্রীষ্মকাল আছে, 1 কিলো আটাই থাকবে। শীতকাল হয়ে গেছে, ওটা আবার মাপো, 1 কিলো আটাই আছে। গরম হোক ঠান্ডা হোক, প্রেসার বেশি থাকুক প্রেসার কম হোক, ইউনিটের কোনো যাতে চেঞ্জ না হয়। যদি চেঞ্জ না হয় তাহলে তো আমি মাপতে পারবো। কেন এটা করা হচ্ছে? কেন এইভাবে নেওয়া হয়েছে? যাতে একটা মানুষ অন্য মানুষ যাতে না ঠকে যায়। কেন? তুমি ওখানে একটা 1 কিলো কিনে আনলে, অন্য জায়গাতে তুমি তাহলে টেম্পারেচারের সঙ্গে যদি কমে গেল, যদি তাহলে ওই তুমি যাকে পরে বিক্রি করবে সে তো কম পেয়ে যাবে। তাহলে ইউনিট হিসাবে নেওয়া হয়েছে তাকেই, যেটা যাতে সময়ের সঙ্গেও যাতে চেঞ্জ না হয়, উষ্ণতার সঙ্গে চেঞ্জ না হয়, জায়গার সঙ্গে চেঞ্জ না হয়। এগুলো হচ্ছে ইউনিটের এক একটা বৈশিষ্ট্য। এই জন্যই তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে শেখানো হচ্ছে ইউনিট কি জিনিস, ফিজিক্যাল কি, কোয়ান্টিটি কি জিনিস। ভালো করে ভিতর থেকে আমরা শুধু এইটুকুর জন্য বইয়ে যেটুকু লেখা আছে সেটুকু তো পড়ছি, কিন্তু আমাদের এইটুকুও জানা উচিত যে আমাদের দৈনন্দিন জীবনে এর কাজ কি, কিভাবে আমাদের সাহায্য করে দিচ্ছে। এটা পড়াশোনা ওইভাবে করতে হবে। ইট শুড বি ইজিলি অ্যাক্সেসিবল। এটাকে আমরা সহজভাবে অ্যাক্সেস করতে পারবো। আমরা 1 কেজি সহজভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো, যে কোনো জায়গাতে আমার কি আছে, 1 কেজির বাটখারা আমি পেয়ে যাব, 1 মিটারের টেপ আমি পেয়ে যাচ্ছি, সব জায়গাতে আমি অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, চলো, মোটামুটি আশা করি বোঝানো হয়েছে। এরপরে দেখি ভেরিয়াস কাইন্ড অফ ইউনিট সিস্টেম। আমাদের এই যে আমি বললাম যে 60টা মেন ইউনিট আসার আগে, তার আগে কিন্তু কি বলে যে বিভিন্ন ধরনের ইউনিট সিস্টেম আগে ব্যবহার করা হতো। একটা হচ্ছে এফপিএস ইউনিট। এফপিএস ইউনিটের ফুল ফর্ম কি? এফ ফর ফুট, পাউন্ড, সেকেন্ড। তাহলে আমরা মেন ইউনিট হিসাবে এখানে 3টা ইউনিট নিয়ে, 3টে কোয়ান্টিটি নিয়েছি, লেন্থ, মাস, টাইম। তার রেসপেক্টে যে ইউনিটগুলো আছে তার প্রথম অক্ষরটাকে আমরা কি বলেছি? ওই ইউনিট সিস্টেম। যেমন লেন্থের এফপিএস পদ্ধতিতে ইউনিট হচ্ছে ফুট। আমরা দেখো চিরচরিত এখনো আমরা অনেক জায়গাতে বলছি যে আমার উচ্চতা হচ্ছে এত ফুট, বলি আমরা যে আমার এত উচ্চতা হচ্ছে এত মিটার। আমরা কিসে বলছি? এখনো আমরা ওই সিস্টেমে যাচ্ছি যে ফুট হয়ে গেছে আমার উচ্চতা, বলি না? তাহলে লেন্থটা হচ্ছে ফুট দিয়ে বুঝাচ্ছে এখানে, মাসটা বুঝাচ্ছে পাউন্ড দিয়ে, টাইমটা বুঝাচ্ছে সেকেন্ডে। টাইম সব জায়গাতেই সেকেন্ড, টাইমের ইউনিট সব জায়গাতে সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, এই ইউনিট সিস্টেমটা আমাদের ইউনাইটেড কিংডম এবং ইউএসএ এখনো ব্যবহার করা হয়। আমরা সচরাচর ব্যবহার করি না, তবুও আমরা ব্যবহার করি। তোমরা বিভিন্ন ইউকে কান্ট্রিগুলোতে যাবে, তখন তোমাদের বলবে যে এত পাউন্ডের আছে, এত কেজির আছে, কেজির প্যাকেট পাবে না, এত পাউন্ড আছে, 2 পাউন্ডের আছে, 2000 পাউন্ডের আছে, 3000 পাউন্ডের আছে, 2 পাউন্ডের আছে, 10 পাউন্ডের আছে, এই হিসাবে পাবে। কেজি হিসাবে তোমরা ওখানে পাবে না। তাহলে এটা একটা ইউনিট সিস্টেম। মাসকেই বুঝাচ্ছি আমি, কিসে বুঝিয়েছি? পাউন্ডে বুঝিয়েছি। সেই জায়গাতে সিজিএসে আমরা লেন্থকে বুঝাই সেন্টিমিটারে, যে এত সেন্টিমিটার। মাসকে আমরা নিই গ্রামে, আমরা টেম্পারেচারকে নিই সেকেন্ডে। দেখো, সেন্টিমিটারের সি, গ্রামের জি, সেকেন্ডের এস, সেই জন্য বলা হয়েছে সিজিএস। তারপর হচ্ছে এমকেএস, মিটার কিলোগ্রাম সেকেন্ড। ঠিক আছে? তাহলে এমকেএস, তাহলে মিটারের এম, কিলোগ্রামের কে, এস এর সেকেন্ডের এস,
এটা নিয়ে বলেছে এমকেএস ইউনিট সিস্টেম। তাহলে এই 3 ধরনের ইউনিট সিস্টেম আমরা আগে ছিল। এরপরে যেটা আমাদের ইন্টারন্যাশনালি, কেউ মাপছে চলো গ্রামে, কেউ মাপছে পাউন্ডে, কেউ মাপছে আলাদা কিছুতে, আবার সব জায়গার পাউন্ড মাপার আলাদা গ্যালন আছে, বা আলাদা কিছু সব দেশের একই পাউন্ডের ওজনটা এক না। এই নিয়ে 1960-এর দশকে বিজ্ঞানীরা বুঝলেন যে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। অসুবিধা কিসে হচ্ছে? কোলাবোরেশন করতে। কোলাবোরেশন মানে আমি তোমার সঙ্গে কাজ করব, যেটা সেটাকে বলা হয় কোলাবোরেশন করা। আমি যে এই যে কে লার্নিং ক্যাম্পাসের সঙ্গে এসে কাজ করছি, আমি কোলাবোরেট করছি, আমি এর সঙ্গে কাজ করছি, সঙ্গে কাজ করা। তো একটা বিজ্ঞানীরা, আমি যেরকম, আমারও যেমন বিভিন্ন রিসার্চ পেপার আছে, তো আমার রিসার্চ পেপার ইন্ডিয়ান সায়েন্টিস্টের সঙ্গেও আছে, আমার বিদেশের সায়েন্টিস্টের সঙ্গেও আছে। তো সেটাকে বলা হয় কোলাবোরেশন। আমি বিদেশের সায়েন্টিস্টের সঙ্গে কোলাবোরেট করে কাজ করেছি, কোলাবোরেশন। তো এই যে বিদেশের সায়েন্টিস্টের সঙ্গে কোলাবোরেট করব, তো ওর ওখানে যে সিস্টেম অফ ইউনিট আলাদা হয়, আমার এখানে সিস্টেম অফ ইউনিট আলাদা হয়। আমি এটা বললাম যে এত আমার পরিমাপ হচ্ছে এতটা, ও বললো যে না আমার এসেছে এতটা, মিলছে না। বিজ্ঞানী মহলে এটা কনফিউশনের সৃষ্টি হচ্ছে, সায়েন্সের যে আলোচনার ক্ষেত্রে একটা কনফিউশনের সৃষ্টি হচ্ছে। তারপরে ইন্ডাস্ট্রিয়াল ইউজে কনফিউশন হচ্ছে। ধরো আমেরিকা বা ইউএস থেকে বা ইউনাইটেড কিংডম থেকে এইখানে ইন্ডিয়াতে কিছু পাঠালো, ও বললো যে আমি 2 পাউন্ডের পাঠিয়েছি, আমাদের এখানে পাউন্ডের ওজন হয়তো আলাদা আছে, সেটা আমাদের ম্যাচ করছে না, অসুবিধা হতে লাগলো। এই অসুবিধা যখন বিজ্ঞানীরা এবং ইন্ডাস্ট্রিয়াল মহল যখন বুঝতে পারলো যে অসুবিধা হচ্ছে, তাহলে কেন না এমন একটা ইউনিট সিস্টেম বানানো হয় যেটাকে সবাই আমরা মানি। তুমি মানতে থাকো নিজের বাড়িতে এফপিএস, কিন্তু কেন না আমরা যে ইন্টারন্যাশনালি যে আমরা নিজেদের মধ্যে মার্কেটিং করছি, ইন্টারন্যাশনালি সায়েন্টিফিক কোলাবোরেশন করছি, কেন না এমন ইউনিট সিস্টেম বানানো হোক যেটা সবাই যাতে আমরা বুঝতে পারি, সবাই যাতে সবার জন্য যাতে এক হয়, সবাই যাতে মানি। সেইটা ইউনিট সিস্টেমকে বলা হয় এসআই ইউনিট, সিস্টেম ইন্টারন্যাশনাল। এটার ফুল ফর্ম হচ্ছে এসআই ইউনিট। তাহলে গ্লোবালি অ্যাকসেপ্টেড সিস্টেম অফ ইউনিট, যে সিস্টেম অফ ইউনিটটাকে সবাই অ্যাকসেপ্ট করেছে, গ্লোবালি ইন্টারন্যাশনালি সব জায়গার মানুষ অ্যাকসেপ্ট করেছে, তাকে বলা হয় এসআই ইউনিট। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? আচ্ছা, ডেভেলপড অ্যান্ড রিকমেন্ড বাই দ্য জেনারেল। কোথায় ডেভেলপ করা হয়েছিল? একটা কনফারেন্স হয়েছিল। কনফারেন্সটার নাম কি? জেনারেল কনফারেন্স অন ওয়েটস অ্যান্ড মেজার ইন 1971, 1971 সালে। সেই কনফারেন্সে বিজ্ঞানী মহলরা এই ইউনিট সিস্টেমটাকে বললো যে হ্যাঁ, এই একটা সিস্টেম অফ ইউনিট, এটাকে আমরা সব জায়গা থেকে এখন থেকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো সেই সময় থেকে আমাদের একটা নতুন ইউনিট সিস্টেম আসলো, সেটাকে আমরা বলি এসআই ইউনিট, বা ইংরেজিতে অনেক সময় এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইউনিট সিস্টেম, গ্লোবালি অ্যাকসেপ্টেড ইউনিট সিস্টেম, মানে যেটা সবাই মিলে আমরা মেনে নিয়েছি। বোঝা গেল? আচ্ছা, তাহলে এসআই ইউনিটের মধ্যে ফান্ডামেন্টাল ইউনিট আমরা জানি যে আমরা যদি ফান্ডামেন্টাল ইউনিটের সেট বার করতে পারি, ঠিক আছে, তাহলে ডিরাইভড ইউনিট এমনিতেই বেরিয়ে যাবে। ডিরাইভড ইউনিট কি আছে? একে অপরের সঙ্গে গুণ করো, ভাগ করো, এই তো আছে। তাহলে আমাদের যদি মেন জিনিসটা আমরা পেয়ে যাই, বাকি তো এমনি হয়ে যাবে কাজ, হবে না? সেই জন্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি আছে? লেন্থ আছে, মাস আছে, টাইম আছে, ইলেকট্রিক কারেন্ট, থার্মোডাইনামিক টেম্পারেচার, লুমিনাস ইন্টেন্সিটি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। তাহলে লেন্থের ইউনিট এখানে নেওয়া হলো মিটার, মাসের ইউনিটকে ধরা হলো কিলোগ্রাম, টাইমের ইউনিটকে নেওয়া হয়েছে সেকেন্ড, ইলেকট্রিক কারেন্টের ইউনিটকে নেওয়া হয়েছে অ্যাম্পিয়ার, এর ইউনিটকে টেম্পারেচারের ইউনিটকে নেওয়া হয়েছে কেলভিন, লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট নেওয়া হয়েছে ক্যান্ডেলা, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল, প্লেন অ্যাঙ্গেল। আচ্ছা, আমি বললাম না যে এই 7টা ইউনিট যেটা হচ্ছে আগে বিজ্ঞানী মহল একটা কনফারেন্সে ওরা নিয়েছিল যে এই 7টা আমরা নিব, তাহলে 7টাকে বলছে ফান্ডামেন্টাল ইউনিট। তারপরে দুটো আর অ্যাড করা হলো, এটাকে বলা হয় সাপ্লিমেন্টারি ইউনিট বা সাপ্লিমেন্টারি ইউনিট। আমরা যখন রিসার্চ পেপার নিজেদের
বিভিন্ন জার্নালে বা বিভিন্ন পাবলিকেশনে পাঠাই বা করি, তাহলে আমরা একটা মেন ম্যানুস্ক্রিপ্ট রাখি এবং তার সঙ্গে একটা সাপ্লিমেন্টারি ফাইল রাখি। তাহলে মেন ম্যানুস্ক্রিপ্টটায় মেন কথাগুলো থেকে গেল, বা সাপ্লিমেন্টারি ফাইলে কি থাকে, ওরই রিগার্ডিং কোনো যদি টেবিল দিই, ওরই রিগার্ডিং কোনো যদি ছবি দিই, আলাদা একটা খাতা করে দিই, ঠিক আছে, ওটাকে বলা হয় সাপোর্টিং ফাইল। দেন সাপ্লিমেন্টারি ইউনিট কি কি আছে, প্লেন অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেলের ইউনিট নেওয়া হয়েছে রেডিয়ান, আর সলিড অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের যে কোয়ান্টিটি আছে তার একটা নির্দিষ্ট আছে, কি বলে যে সিম্বল আছে, সেই সিম্বলই জেনারেলি ইউজ করার চেষ্টা করবে। এখানে দেখছো আই আছে, এটাকে অনেক সময় ক্যাপিটাল আই দিয়েও লেখা হয়, আর এর নিচে একটা আই নিউ লেখা হয়, যেহেতু লুমিনাস ইন্টেন্সিটি না, তো ফোটনের জন্য আই নিউ দিয়ে আমার এটা বুঝিয়ে দেওয়া হয়, যেটা হচ্ছে এটা ইন্টেন্সিটি অফ লাইট দিয়ে আমি কিছু বোঝাচ্ছি, দীপন প্রাবল্য, এর নিচে একটা নিউ দেওয়া হয়, ঠিক আছে, নিউ দেওয়া হয়। আর এইখানে তো তোমাদের ওই যে ইউনিটগুলো আমরা লিখেছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি, এই যে সাপ্লিমেন্টারি ইউনিট সম্পর্কে আলোচনা করলাম, একটা বললাম যে প্লেন অ্যাঙ্গেল, আর একটা বললাম সলিড অ্যাঙ্গেল। কি এই জিনিসগুলো, প্লেন অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল? আমরা বৃত্ত আঁকবো, ঠিক আছে, আমি যদি একটা সার্কেল আঁকি, এখানেই ধরো এটার পুরো সার্কেলটা আমি আঁকলাম, তো সার্কেলের এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, ঠিক আছে, তাহলে কেন্দ্রবিন্দু থেকে এটা আমরা একটা রেডিয়াস নিয়ে নিলাম, আমি এখান থেকে একটা বক্রতা নিলাম, এইটুকু বক্রতা, এই বক্রতা এই কেন্দ্রতে যে কোণ তৈরি করছে তাকে বলা হয় প্লেন অ্যাঙ্গেল, তাকে বলা হয় প্লেন অ্যাঙ্গেল। তাহলে প্লেন অ্যাঙ্গেল কাকে বলবো, প্লেন অ্যাঙ্গেল আমরা বলবো ও প্লেন অ্যাঙ্গেল আমরা কাকে বলবো, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ ডি থিটা ইজ দ্য রেশিও অফ আর্ক, আর্ক মানে হচ্ছে বক্রতা, ঠিক আছে, কতটা বাঁক আছে, কত দূর আছে, বক্রতা কতটা আছে, আর আর্ক সেটাকে আমরা কি দিয়ে লিখেছি, ডিএস দিয়ে লিখেছি, ডিভাইডেড বাই রেডিয়াস, মানে এর হচ্ছে কেন্দ্র থেকে কতটা ব্যাসার্ধ আছে, এই দুটোর অনুপাতকেই কি বলা হবে, প্লেন অ্যাঙ্গেল। এই দুটোর অনুপাতকে কি বলা হবে, প্লেন অ্যাঙ্গেল। তাহলে প্লেন অ্যাঙ্গেল আমরা এখানে কি পেলাম, প্লেন অ্যাঙ্গেলের ইউনিট যেটা পাই সেটাকে আমরা বলবই রেডিয়ান দিয়ে আমরা লিখি। তারপরে একই জায়গাতে আমরা মুড়ির ঠোঙা দেখেছি, এটা দেখতে অনেকটা মুড়ির ঠোঙার মতো লাগছে না, আমরা মুড়ি খাই, একটা ঠোঙা বানাই, মুড়ির ঠোঙার মতো লাগে না, ওই যে মুড়ির ঠোঙাকে উপর দিয়ে তুমি করে দাও, ওখানে যে কোণটা গোলাকার কোণ তৈরি হবে, ওই কোণকে বলা হয় ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল। ক্লিয়ার, বুঝতে পেরেছো? সলিড অ্যাঙ্গেল কার জন্য ব্যবহার করা হয়, সলিড অ্যাঙ্গেল ব্যবহার করা হয়, সলিড অ্যাঙ্গেল ব্যবহার করা হয় কার জন্য, এই যে স্ফিয়ারের ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে তুমি সলিড অ্যাঙ্গেল ব্যবহার করতে পারবে, সলিড অ্যাঙ্গেল ব্যবহার করতে পারবে। এটা দেখো অনেকটা মুড়ির ঠোঙার মতো হয়েছে, এর মধ্যে যে, তাহলে এর মধ্যে উপরে এই যে গোলাকার জায়গা, এই যে গোলাকার জায়গা, এই যে গোলাকার জায়গা, এর এরিয়া, তাই তো, এর এরিয়া, আর এখান থেকে যে এর বৃত্তটা বা গোলকটা তৈরি হবে, গোলকটা যে তৈরি হবে, গোলকটা যে তৈরি হবে এর রেডিয়াস, সেটাকে বলা হয়, তার অনুপাতকে বলা হয়, বা এখানে আবার কি চলে এসছে এতক্ষণ, কি এসছে, তাহলে এটাকে বলা হবে ডি ওমেগা, দ্যাট ইজ ইকুয়ালস টু ডি এ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই রেডিয়াসের স্কোয়ারকে আমরা বলবো সলিড অ্যাঙ্গেল। কি নিলাম, উপরে নিলাম এই যে গোল অংশটা আছে এর এরিয়া, এই যে এই এরিয়াটা, ডিভাইডেড বাই এর যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধর স্কোয়ার, এটাকে আমরা সলিড অ্যাঙ্গেল হিসাবে আমরা ধরবো, কি হিসাবে ধরবো, সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ। তাহলে এর কি কি বলে, একক কি, স্টেরেডিয়ান, এর একক কি, স্টেরেডিয়ান। তাহলে তোমাকে ইনকেস তোমাকে যদি বলা হয় যে 1 রেডিয়ান কাকে বলবে, হোয়াট ইজ 1 রেডিয়ান, বা 1 স্টেরেডিয়ান কাকে বলবো,
বলো, কাকে বলবো বলো? ওয়ান রেডি, আচ্ছা আমরা ডি থিটা সমান কোণ সমান কি পেলাম বলো? বক্রতা, উপরের আর্ক, আর্ক, আর্ক বাই রেডিয়াস। বলো এটাই পেলাম কি পেলাম না? যদি আর্কের লেন্থ, আর্কটা কি ওয়ান টাইপ অফ লেন্থ, LENGTH লেন্থ, এটাও তো একটা এক ধরনের লেন্থ, দৈর্ঘ্য। বলো হ্যাঁ কি না? আর্ক, আর্ক যদি ওয়ান ইউনিট হয়, আর লেন্থও, লেন্থও LENGTH লেন্থও যদি এক একক হয়, তাহলে আমরা এখানে কি পাবো? ডি থিটা মানে এর কি ওয়ান, এখানে আমরা পারবো ওয়ান ইউনিট বলেছি, তো ইউনিটটা তুমি মিটারে নিলে মিটারে নাও, এখানে তোমার 1 মিটার, দুটোই 1 মিটার যদি হয়, তাহলে যেটা আমরা পাবো, যে কোণটা তৈরি হবে তাকে বলা হবে 1 রেডিয়ান। এক একক বক্রতার জন্য এক একক ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তাকার পথে যে কোণের তৈরি হয় তাকে বলা হয় 1 রেডিয়ান, তাকে বলা হয় 1 রেডিয়ান। একইভাবে স্টেরেডিয়ানটা আমরা লিখতে পারবো। যাই হোক, এবার নেক্সট আমরা ডিরাইভড ইউনিটে আসছি। ডিরাইভড ইউনিট মানে কি? লব্ধ। লব্ধ মানে কি? ফান্ডামেন্টাল ইউনিটের উপর বেস করে যা কিছু আছে গুণ করো, ভাগ করো, ঠিক আছে, যা পাবে। কি লিখেছি এখানে দেখো, ডিরাইভড ইউনিটস আর ক্রিয়েটেড থ্রু মাল্টিপ্লিকেশন, গুণ করে হবে। তারপরে কি আছে? ডিভিশন, মানে ভাগ করে হবে। একে অপরের সঙ্গে তুমি গুণ করো, ভাগ করো। যেমন তোমার এরিয়া করতে গেলে কি করতে হবে? দুটো লেন্থকে তোমাকে গুণ করতে হবে। কি করতে হবে? এরিয়া মানে কি? এল গুণিত এল, লেন্থ গুণিত ব্রেথ, তাহলে এল লেন্থ গুণিত এল করে আমরা কি পাচ্ছি? মিটার স্কোয়ার পাচ্ছি। এটার জন্য একটা মিটার পাবো, এটার জন্য আরেকটা মিটার পাবো। মিটার মিটারে আমার কি করতে হচ্ছে? গুণ করতে হচ্ছে। তাহলে আমি একটা মিটার স্কোয়ার পাচ্ছি। অনেক সময় আমরা গুণ করার পরে আমার যেমন স্পিড বা ভেলোসিটি লিখতে হয়। ভেলোসিটি মানে কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সরণ বাই সময়। সরণ কি? এক ধরনের দৈর্ঘ্য, সময় কি? সেকেন্ড হয়ে গেল। তাহলে এখানে আমরা যেমন এখানে কি পেলাম? লেন্থ পার ইউনিট টাইম পেয়ে যাচ্ছি আমরা। তাহলে লেন্থের একক কি? মিটার, টাইমের একক কি? সেকেন্ড। ওই থেকে আমরা পাচ্ছি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এবার একইভাবে অ্যাক্সিলারেশন আছে, বাকি জিনিস আছে, সেটা তোমাদের দেখে নিবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কি করে গুণ করে পাওয়া যাচ্ছে ডিরাইভড ইউনিট, ভাগ করে পাওয়া যাচ্ছে। আশা করি বুঝে নিয়েছো। এর থেকে বেশি বোঝার নাই, তোমরা নিজেরাই পারবে। আচ্ছা এবার ব্যাপারটা হয়ে যাচ্ছে যে কিছু ইউনিট আছে, যে সমস্ত ইউনিট ফান্ডামেন্টাল ইউনিটে আমরা যে কটা 7টা ইউনিট পড়লাম বা 9টা ইউনিট পড়লাম, দুটো সাপ্লিমেন্টারি ইউনিট যোগ করে, রেডিয়ান, স্টেরিয়ান, ওই ছাড়াও কিছু ইউনিট আছে যাকে স্পেশাল নাম দিয়ে লেখা হয়। যেমন বলের ইউনিট কি? নিউটন। তাহলে বল কি ধরনের রাশি? বল কি ধরনের ভৌত রাশি? ফান্ডামেন্টাল না ডিরাইভড? ডিরাইভড। তাহলে বল যেহেতু ডিরাইভড কোয়ান্টিটি, তাহলে ওর ইউনিটও ডিরাইভড কোয়ান্টিটি। আচ্ছা বল সমান কি হয়? এফ ইকুয়ালস টু হয়, এফ ইকুয়ালস টু হবে এম আর এ। এম কি? মাস, এ হচ্ছে ত্বরণ। তাহলে মাস, মাস, আর এটা ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে ভেলোসিটি বাই টাইম। বলো হ্যাঁ কি না? আবার ভেলোসিটি মানে কি? তাহলে মাসের জন্য আমরা ইউনিট পেলাম কি? কেজি লিখলাম। হ্যাঁ, ভেলোসিটির জন্য লিখলাম মিটার সেকেন্ড ইনভার্স। আবার একটা টাইম আছে, আবার একবার লিখলাম সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, সরি, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এই ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি, বল, কোন জিনিসের এত বল লাগছে, কোন জিনিসে এত প্রেসার লাগছে, কোন জিনিসে কি বলে এত শক্তি লাগছে, এত ক্ষমতা লাগছে, এই ধরনের কথাবার্তা আমাদের দৈনন্দিন জীবনে চিরচারিতভাবে ইউজ হয়। আমি সব সময় বলতে পারবো না যে এত কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বল লেগেছে।
সেই জন্য আমি সহজ করার জন্য, আমাদের সহজ করার জন্য যে বিজ্ঞানী বলে ধারণা দিয়েছে সেই বিজ্ঞানীর নাম দিয়ে আমি সেই ইউনিটটাকে আমরা বলে দিয়েছি যে এটা হচ্ছে 1 নিউটন। যেমন আইজ্যাক নিউটনের নাম অনুসারে এই ইউনিটটাকে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 কে বলা হয় নিউটন। তাহলে 1 নিউটন সমান কত? 1 নিউটন সমান হচ্ছে 1 কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে বিভিন্ন বিজ্ঞানীর নামকেও আমরা কি করেছি, যে স্পেশাল ইউনিট হিসাবে নিয়ে এনেছি। সেরকম প্রেসারের কি আছে? পাস্কেল। প্রেসার মানে কি হয়? ফোর্স পার ইউনিট এরিয়া। তো তার থেকে আমরা যেটা পাবো সেইটা। তাহলে ফোর্স পার ইউনিট, ফোর্সের জন্য কি পেলে? ফোর্সের জন্য পেলে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, পার ইউনিট এরিয়া মানে মিটার স্কোয়ার। বলো হ্যাঁ কি না? তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? কেজি মিটার টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -2। এত বারবার কে বলতে পারবে? এটাকে পাস্কেলের মাধ্যমে কোনো একটা রাশি দিয়ে যোগ করে দাও। বুঝা গেছে যে আমরা শুধুমাত্র ডিরাইভড ইউনিট পড়ছি না, ডিরাইভড ইউনিটেরও কিছু কিছু স্পেশাল নাম দিয়েছি, নিউটন, পাস্কেল। আবার একটা হচ্ছে এনার্জির ইউনিটকে কি বলছি? জুল। জুল এনার্জি কাকে বলা হয়? বলগুণিত সরণ। তাহলে বল কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। এত বড় কে বলতে পারবে? জুল দিয়ে বলো। আমরা নিজের সুবিধার জন্য বিভিন্ন বিজ্ঞানীর কি লিখেছি এখানে, সাম ডিরাইভড ইউনিটস আর ইউজড সো ফ্রিকুয়েন্টলি, মানে তাদের এত ঘন ঘন ব্যবহার করা হয় যে দ্যাট দে হ্যাভ বিন গিভেন দেয়ার ওন নেমস টু কিপ থিংস সিম্পল। জিনিসপত্রকে সহজ সুবিধা করার জন্য আমরা কোনো কোনো বিজ্ঞানীর নাম ইউজ করে বলে দিয়েছি বলের একক এটা। বোঝা গেছে? এবার দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। কি লিখেছি? দ্য অ্যাডপ্টেড কনভেনশনস হোয়াইল রাইটিং এ ইউনিট। ইউনিট লিখতে গেলে আমাদের মাথায় কি কি থাকতে হবে? কি লিখেছি দেখো, ইভেন ইফ এ ইউনিট ইজ নেমড আফটার এ পারসন, যেমন নিউটন একটা মানুষের নাম তো, জুল একটা মানুষের নাম তো, কেলভিন এটা মানুষের নাম তো, বিজ্ঞানীর নাম তো, বিজ্ঞানীর নাম তো। তাহলে বিজ্ঞানীকে সম্মান দেওয়ার জন্য কি করা হয়েছে? বিজ্ঞানীকে সম্মান দেওয়ার জন্য আমরা তাদের নামকে ইউজ করি ঠিকই, কিন্তু আমরা যখন বিজ্ঞানীর পুরো নাম কি? জুল। সাধারণভাবে আমরা কোনো বিজ্ঞানী কোনো মানুষের নাম লিখি। তোমার নাম কি বলো? লাস্টে যে বসে আছো নাম কি? আজিজুর। তাহলে আজিজুরের আমি এইভাবে কি লিখবো? আজিজুর। না আমি এটা লিখি? আমাদের অভ্যাস কি? আমাদের অভ্যাস হচ্ছে এইভাবে বুঝানো, নাম বুঝানো, ছোট হাতে তো লিখি না। কিন্তু ইউনিট লিখতে গেলে তুমি এই জিনিসটা ব্যবহার করবে, ছোট হাতটা ব্যবহার করবে। আজিজুর সাহেব যদি কিছু আবিষ্কার করে তাহলে আজিজুর সাহেবের নাম দিয়ে একটা ইউনিট হয়ে যাবে, আজিজুর ইউনিট। ঠিক আছে? হতেই পারে। তাহলে আমরা ব্যক্তির নামকে বোঝানোর জন্য আমরা সামনের অক্ষরটা বড় হাতে দিই জেনারেলি, কিন্তু সেটাকেই কোনো কোনো ইউনিট ব্যক্তির নামে আছে। তো সেই সমস্ত ইউনিটকে যদি আমি ফুল ফর্মে লিখতে চাই, কি বললাম? ফুল ফর্মে যদি লিখতে চাই, জুলকে আমি ফুল জুল লিখছি, কি জুল? JOULES। নিউটনকে ফুল নিউটন লিখছি, NEW নিউটন। পুরো এরকম লিখতে হবে না, এটা চলবে না, এটা চলবে না। আমি বলতে পারি না যে 1 নিউটন, আমি এটা বলবো যে 1 নিউটন। এটা আমার জন্য ঠিক। বোঝা গেল? প্রথম লেখাটা যেটা আছে আমার ছোট হাতের হবে। যদি আমি পুরো লিখতে চাই, পুরো নিউটন লিখতে চাই, পুরো জুল লিখতে চাই, পুরো পাস্কেল লিখতে চাই, পুরো কেলভিন লিখতে চাই, তাহলে আমাকে লিখতে হবে স্মল কে, কেলভিন। আমি ক্যাপিটাল কে দিয়ে কেলভিন লিখবো না। বুঝতে পেরেছ? দ্বিতীয় কি আছে? ফর এ ইউনিট নেমড আফটার এ পারসন দ্য সিম্বল ইজ এ ক্যাপিটাল লেটার। আচ্ছা, এবার এই ইউনিটটাকেই তুমি বললে যে আমি সিম্বল ভাবে ইউজ করব। কি বললাম? আমি পুরো নাম লিখবো না, পুরো জুল লিখবো না, পুরো কেলভিন লিখবো না, পুরো নিউটন লিখবো না, আমি সিম্পল একটা সিম্বল দিয়ে ইউজ করব। যখন সিম্বল দিয়ে ইউজ করা হবে তো নিউটনের জন্য ইউজ হবে, নিউটনের জন্য নিউটনকে তুমি লিখবে ক্যাপিটাল N দিয়ে।
যখন সিম্বল ইউজ করছো তখন আবার ক্যাপিটালে চলে যাবে। যখন তুমি জুল লিখছো, JOULES, জুল, একে ক্যাপিটালে লিখবে তো ক্যাপিটাল জে দিয়ে লিখবে। কেলভিন যেটা আমরা পড়লাম, কেলভিন, এটাকে আমরা ক্যাপিটাল কে দিয়ে লিখব। বোঝা যাচ্ছে? এই দুটো জিনিস আমাদের ধ্যান রাখতে হবে। 3 নম্বর কি আছে? দ্য সিম্বলস অফ ইউনিট নট হ্যাভ প্লুরাল ফর্ম। আমাদের কোনো কিছু যদি হয়, এটাকে স্যার কি বললো যে এইভাবে ছোট করতে হবে নাকি? আচ্ছা, এই চলো, এইদিকে চলো। দেখতে পাচ্ছ তোমরা? মোটামুটি ক্লিয়ার আছে? যাক, মাঝে মধ্যে কাজ করতে করতে শিখে যাওয়া যাবে, অসুবিধার কিছু নাই। আচ্ছা, তারপরেরটা দেখো, তারপরে কি বলা আছে? দ্য সিম্বল অফ ইউনিটস ডু নট হ্যাভ প্লুরাল ফর্ম। আমার আমার কোনো জিনিসের দৈর্ঘ্য হলো 1 মিটার, তো 1 মিটার লিখলাম। 2 মিটার হলো তো 2 মিটারস লিখতে আমি পারি না। 2 কিলোমিটারস লিখতে পারি না। 2 মিটার তো 2 মিটারই লিখতে হবে। 2 মিটার তো 2 মিটারই লিখবো। কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে। এই সেকেন্ড মানে, এস মানে তো সেকেন্ড হবে না, কনফিউশন মনে হবে না। এই এস মানে কি? এস মানে আমরা কি ধরি? সেকেন্ড ধরি। তো অনেকে আবার এটাকে সেকেন্ড ধরে নিতে পারে। সেই জন্য বলেছে যেটা ইউনিট আছে সেটাই থাকবে। আমি যদি 70 মিটার হয়, তাহলে আমি 70 MS লিখবো না, 70 মিটারই লিখবো। ঠিক আছে? তারপরেরটা দেখো, পাংচুয়েশন মার্কস আর নট রিটেন। আমি বললাম না আমাদের একটা ওই যে 1 সেন্টিমিটার কিউব আসলো, এই যে সেন্টিমিটার কিউবকে আমরা কি লিখি? সিসি দিয়ে লিখি, কিউবিক সেন্টিমিটার। আমি কোনোদিন এইরকম লিখবো না C.C. ডট ইউজ করবো না মাঝখানে। সিসি আছে তো সিসি লিখবো। আমি ডট ইউজ করতে, একই ইউনিটের মাঝখানে কোনো সময় ডট হবে না। আবার তোমরা বলবে যে স্যার আমরা তো দেখেছি স্যার মিটার ডট সেকেন্ড লিখেছে। এটা আলাদা ইউনিট, এটা আলাদা ইউনিট, কিন্তু এটা একটাই ইউনিট। একই ইউনিটের মাঝখানে কোনো পাংচুয়েশন ইউজ হবে না। এটা আলাদা ইউনিট, এটা আলাদা ইউনিট, দুটোর মধ্যে তুমি ডট মানে মাল্টিপ্লিকেশনের ডট তুমি দিতে পারো, কিন্তু সেই ডট দেওয়ারও নিয়ম আছে। তুমি একটা মিটার সেকেন্ড বুঝাবে, মাঝখানে ডট দিলে চলবে না, এটা ভুল। তোমার কি চলবে? মিটার সেকেন্ড আছে, এর এইখানে মিডিলে ডট দিবে, নিচের দিকে দিবে না, উপরের দিকে দিবে। এই যে মিটার সেকেন্ড লিখছো, একদম সাঁটিয়ে সাঁটিয়ে লিখবে না, একটু যাতে জায়গা থাকে। মিটার সেকেন্ড মানে এখানে একটা স্পেস থাকবে, এখানে একটা স্পেস থাকবে। এত কিছু বুঝতে যাই, ভাবতে যাই আমরা, কিন্তু শিখতে হবে আমাদেরকে, শিখতে হবে আমাদেরকে। আর কি আছে? আচ্ছা, ওইটাই বলেছে, অলওয়েজ লিভ এ স্পেস বিটুইন। আচ্ছা, আমি যদি কোনো ইউনিট লিখতে যাই, তাহলে আমার 5 মিটার হয়েছে, তো আমি 5M এরকম করে লিখবো না। আমি 5 লিখবো প্রথমে, তারপরে একটা ফাঁকা জায়গায়, তারপরে আমি মিটার লিখবো। 5 একটা আলাদা নাম্বার, এটা ইউনিট। আমি যাতে বুঝতে পারি 5M আমরা ইয়ে করেছি, কি বলে, বীজগণিত পড়েছি। বীজগণিতে 5x লিখা থাকে, তাহলে 5x কেমন লিখা থাকে? 5x এর পরেই তো x দেওয়া থাকে, এক্সটা তো ইউনিট না। কিন্তু আমি যখন একটা ইউনিট বোঝাতে চাইছি, তো ইউনিটের আলাদা একটা গুরুত্ব আছে। নাম্বারের সঙ্গে বসছে ঠিকই, কিন্তু এর পরে একটা স্পেস থাকবে। বুঝতে পারছো? তারপরে কি? when units are multiplied or divide, যদি তোমার মাল্টিপ্লাইড হয়, ওই কথাটাই আমি বললাম, মাল্টিপ্লাইড হয়, তাহলে মাঝখানে এই রকম জায়গাতে একটা ডট বসবে। ডটটাকে তুমি নিচে দিতে পারো না। আবার অনেক সময় ডিভিশন করাবে, মিটার পার সেকেন্ড হয়, তাহলে ডিভিশন হলে তুমি ব্যবহার করতে পারবে, মিটার স্ল্যাশ ইউজ করা হবে, মিটার পার সেকেন্ড ব্যবহার করতে হবে। অথবা তুমি এটাকে মাল্টিপ্লিকেশন হিসাবে লিখবে, তো কি লিখবে? মিটার ডট মাঝখানে সেকেন্ড ইনভার্স। ঠিক আছে? আচ্ছা, এবার এছাড়াও আমরা বিভিন্ন ইউনিট, যেটা হচ্ছে, বাবা অনেকক্ষণ হয়ে গেছে, এছাড়াও যেটা আছে আমরা বিভিন্ন ইউনিট ব্যবহার করি যেটা আমাদের কাজে লাগে। বিভিন্ন ইউনিট, যেমন মিনিট আমরা সচরাচর ব্যবহার করি, কিন্তু সেটা ফান্ডামেন্টাল ইউনিটের লিস্টে নাই। আছে? নাই। সেকেন্ড আছে।
তাহলে এই যে মিনিট ইউজ করি, ঘন্টা ইউজ করি, ডে ইউজ করি, ইয়ার ইউজ করি, ডিগ্রি ইউজ করি, লিটার ইউজ করি, ওর টেবিল একটা আমি এখানে দিয়ে দিয়েছি। পরবর্তীতে তোমরা যখন এখানে নোট করবে, দেখে নোট করতে পারো, এবং যারা অনলাইনে দেখছে তারাও হয়তো এখানে পজ করে বা যা কিছু করে তারা দেখে নিতে পারে। ঠিক আছে, আচ্ছা বলো, ইলেকট্রিক কারেন্ট একটা বেস ইউনিট না ডিরাইভড ইউনিট? হ্যাঁ, বেস ইউনিট। আচ্ছা, হুইচ ইজ দ্য কারেক্ট সিম্বল ফর 10 কিলোগ্রামস? 10 কেজি এস লিখবো না 10 কেজি লিখবো? আচ্ছা, হোয়াট ইজ দ্য ইউনিট অফ অ্যাঙ্গেল? অ্যাঙ্গেলের ইউনিট কি? হ্যাঁ, ডিগ্রি। এই তো শিখলে তোমরা। রেডিয়ান, অ্যাঙ্গেলের ইউনিট রেডিয়ান, অ্যাঙ্গেলের ইউনিট রেডিয়ান, পড়লাম না রেডিয়ান? আচ্ছা, এক রেডিয়ান কাকে বলে? তা আর এটা তো আমরা পড়লাম যে 1 রেডিয়ান সমান আমরা কি লিখবো? আমরা এখানে পড়ি আর্ক, আর্ক সরি আর্কে এটা একটা এস এক্সট্রা চলে গেল, বা আর্ক, আর এটা আমরা লিখছি রেডিয়াস, আর্ক আপন রেডিয়াস। ঠিক আছে, এই যে আর্ক, এই যে আর্ক, আর্কের লেন্থ কত হবে? 1 একক হবে। 1 ইউনিট মানে কি? 1 ইউনিট মানে হচ্ছে 1 একক। রেডিয়াস এর কতটা হবে? 1 ইউনিট হবে। ঠিক আছে, তাহলে এর যে রেশিও, এর যে রেশিও তাকেই বলা হবে 1 রেডিয়ান। বা আমরা ভাষায় কি বলবো? ভাষায় আমরা বলবো একক বক্রতা যুক্ত কোনো একটা, একক বক্রতার বিশিষ্ট কোনো একক বক্রতা যুক্ত, কি বলবো ওটা? একক বক্রতা যুক্ত কোনো একটা জিনিস, যে একক ব্যাসার্ধের কোনো বৃত্তে যে কোণ তৈরি করে তাকেই বলবো 1 রেডিয়ান। একক বক্রতা বিশিষ্ট একটি দৈর্ঘ্য, একক বক্রতা বিশিষ্ট দৈর্ঘ্য বা একক দৈর্ঘ্যের একটি বক্রতা, একক দৈর্ঘ্যের একটি বক্রতা একক ব্যাসার্ধের বৃত্তে যে কোণ তৈরি করে তাকে বলা হয় 1 রেডিয়ান। এইভাবে আমরা এখান পর্যন্ত করব। বলতে বলতে অনেকটাই সময় লাগলো, কারণ ভালো করে বলতে গেলে একটু সময় লাগবেই। কারণ আজকে আমরা, ঠিক আছে, জানা পরিচিত অনেক জিনিস পড়লাম, এই তো জানা পরিচিত জিনিসের মধ্যে অনেক কিছু নতুন শিখা হলো কি হলো না বলো? তোমাদের মনে হলো যে আজকে অনেক কিছু নতুন জানা গেল? আমাদের জানা জিনিসের মধ্যে অনেক কিছু নতুন জিনিস। আমরা কেন ওই ইউনিটটাকে মিটার নিয়েছি, কিলোমিটার নিনি? কেন আমরা কেজিতে নিয়েছি, কেন আমরা গ্রামে নিনি? অনেক কিছু নতুন জিনিস শেখা হলো। তাহলে এই জিনিসগুলো আমরা পড়াশোনা করব, আমাদের বইয়ে আছে, যেটুকু আছে আমরা পড়বো, ক্লাসও হলো। আপাতত এইটুকু থাকুক, আমি আরও একটু কিছু পড়াতাম, তো যাই হোক সময় অনেকটা হয়ে গেছে, থাকুক এই পর্যন্ত। তাহলে পরের দিন সেগুলো পড়ানো হবে। থাকুক, এগুলো ডাইমেনশনের কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলাম, তো থাকুক, পরের দিন পড়াবো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইয়োর অ্যাটেনশন।